আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক সর্বশেষ আপডেট সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। ইউক্রেন যুদ্ধে উত্তর কোরিয়ার 1 শতাধিক সেনা নিহত, দাবি দক্ষিণ কোরিয়ার। জানিয়ে দেব ইউক্রেনের খার্কিভে রাশিয়ার ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলায় নিহত 3। এরপরে রয়েছে ইসরায়েলি আগ্রাসন মোকাবেলায় মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছে ইরান। এরপরে রয়েছে ইয়েমেনে বেসামরিক স্থাপনায় ইসরায়েলি বিমানে প্রাণঘাতী হামলা, বেশ কয়েকজন হতাহত। সর্বশেষ জানিয়ে দেব ফিলিস্তিন স্বীকৃতি ছাড়া ইসরায়েলের সাথে কোনো সম্পর্ক নাই, ঘোষণা সৌদি আরবের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ইউক্রেন যুদ্ধে উত্তর কোরিয়ার 1 শতাধিক সেনা নিহত। ইউক্রেন যুদ্ধে রাশিয়ার পক্ষে লড়াই করতে গিয়ে উত্তর কোরিয়ার কমপক্ষে 100 সেনা নিহত হয়েছেন বলে দাবি করছে দক্ষিণ কোরিয়ার সংসদ সদস্য লি সুং কাওন। তিনি দক্ষিণ কোরিয়ার জাতীয় গোয়েন্দা সংস্থা NIS এর ব্রিফিংয়ের পর সাংবাদিকদের এই কথা বলেছেন। লি সুং কাওন বলেছেন, এছাড়া প্রায় 1000 উত্তর কোরীয় সৈন্য আহত হয়েছেন এবং নিহতদের মধ্যে উচ্চপদস্থ কর্মকর্তারাও রয়েছেন। ক্ষয়ক্ষতির কারণ হিসেবে তিনি উল্লেখ করেছেন, নতুন যুদ্ধক্ষেত্র সম্পর্কে উত্তর কোরিয়ার সৈন্যদের পূর্ব পরিচিত না থাকা এবং ড্রোন হামলা মোকাবেলায় তাদের দক্ষতার অভাব। এর আগে অক্টোবর থেকে জানা যায় যে উত্তর কোরিয়া রাশিয়াকে সাহায্য করতে 10,000 সৈন্য পাঠিয়েছে, তবে তারা প্রথমে কয়েক সপ্তাহ প্রশিক্ষণ এবং সহায়ক কাজে যুক্ত ছিল। লি সুং কাওন জানিয়েছেন, ক্ষয়ক্ষতির বেশিরভাগ ঘটনা রাশিয়ার কোরস্ক অঞ্চলে ঘটেছে। ইউক্রেনীয় বাহিনী ওই অঞ্চলে গত আগস্টে একটি ছোট্ট এলাকা দখল করে রুশ বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ করে যাচ্ছে। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার সামরিক বাহিনীর মধ্যে অভিযোগ উঠেছে যে ড্রোন হামলা মোকাবেলার ক্ষেত্রে অদক্ষতার কারণে উত্তর কোরীয় সৈন্যরা বোঝা হিসেবে পরিণত হয়েছেন। তারা ফ্রন্টলাইন অ্যাসল্ট ইউনিট হিসেবে ব্যবহার করলেও কার্যকর ভূমিকা রাখতে পারছে না। যদিও রাশিয়া বা উত্তর কোরিয়া কেউই এই সৈন্য মোতায়েনের বিষয়টি আনুষ্ঠানিকভাবে স্বীকার করেনি, তবে উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা KCNA এই তথ্য জানিয়েছেন। রাশিয়ার সঙ্গে তাদের মৈত্রী যুক্তরাষ্ট্র এবং পশ্চিমাদের অসৎ প্রভাব প্রতিরোধে ভূমিকা রাখছে। উত্তর কোরিয়ার এই ভূমিকা আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়িয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি গত শনিবার জানিয়েছে যে কোরস্ক অঞ্চলে উত্তর কোরিয়ার সৈন্যদের একটি উল্লেখযোগ্য সংখ্যা ব্যবহার করা হচ্ছে। এই পরিস্থিতিতে রাশিয়ার উত্তর কোরিয়ার ক্রমবর্ধমান সম্পর্ক এবং ভূরাজনৈতিক প্রভাব সম্পর্কে নতুন আলোচনা সূত্রপাত করছে। এদিকে ইউক্রেনের খার্কিভে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় নিহত 3। ইউক্রেনের পূর্বাঞ্চলীয় খার্কিভ অঞ্চলে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় 3 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও 3 জন। দেশটির জাতীয় নিরাপত্তার পুলিশ বাহিনী জানিয়েছে, খার্কিভের আবাসিক এলাকায় হামলা চালিয়েছে রাশিয়া। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছেন। টেলিগ্রাম মেসেঞ্জারে পুলিশ বাহিনী আরও জানিয়েছে, এই হামলায় 10টিরও বেশি ব্যক্তিগত বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ইউক্রেন যুদ্ধ বন্ধে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রাজি বলে দাবি করার দিনই এই হামলা চালানো হলো। রাশিয়া ইতোমধ্যে ইউক্রেনের 1/5 ভূখণ্ড নিয়ন্ত্রণ করছে এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ শহর পকরোভস্কের মতো জায়গাগুলো হুমকির মুখে ফেলেছে বলে দাবি করেছেন পুতিন। তিনি বলেছেন, রাশিয়া দুর্বল অবস্থানে নেই, তাই ট্রাম্পের সঙ্গে ইউক্রেন যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করতে তিনি কোনো ভূখণ্ড ছেড়ে দেওয়ার সম্ভাবনা নাকচ করেছেন এবং কিয়েভকে ন্যাটোতে যোগদানের ইচ্ছা ত্যাগ করতে বলেছেন। এদিকে ইসরায়েলি আগ্রাসন মোকাবেলায় মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছে ইরান। ইহুদিবাদী ইসরায়েলের বর্বর আগ্রাসন মোকাবেলার জন্য মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছে ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি আজ কায়রোতে উন্নয়নশীল দেশগুলোর সংগঠন D8 শীর্ষ সম্মেলনে দেওয়া বক্তৃতায় এই আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে অবশ্যই মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াতে হবে। মাসুদ পেজেশকিয়ান বলেন, সংকটাপন্ন এলাকায় আমাদের প্রিয় ভাই বোনদেরকে আরও ক্ষতি থেকে রক্ষার জন্য দ্রুত গতিতে বাস্তব পদক্ষেপ নিতে হবে এবং এটি হচ্ছে আমাদের ধর্মীয়, আইনগত এবং মানবিক দায়িত্ব।
ইরানি প্রেসিডেন্ট বলেছেন, আমি আশা করি মিশরের সভাপতিত্বকালে D8 জোটভুক্ত দেশগুলোর মধ্যে সম্পর্ক আরও জোরদার হবে। এই সময় সদস্য দেশগুলোর মধ্যে বন্ধুত্ব, ভ্রাতৃত্ব গভীর হওয়ার পাশাপাশি পারস্পরিক সহযোগিতার ক্ষেত্রে দেশগুলো জোরালো পদক্ষেপ নেবে। উন্নয়নশীল মুসলিম দেশগুলোর মধ্যে ইরান অর্থনৈতিক সহযোগিতার লক্ষ্য নিয়ে D8 জোট গঠন করা হয়। বাংলাদেশ, মিশর, ইন্দোনেশিয়া, ইরান, মালয়েশিয়া, নাইজেরিয়া, পাকিস্তান এবং তুরস্ক এই জোটের সদস্য। জোটের শীর্ষ সম্মেলনে যোগ দেওয়ার জন্য গতকাল একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল নিয়ে ইরানের প্রেসিডেন্ট কায়রোতে পৌঁছেছেন। গত 11 বছরের মধ্যে ইরানি কোনো প্রেসিডেন্টের প্রথম এটাই মিশর সফর। এদিকে ইয়েমেনে বেসামরিক স্থাপনায় ইসরায়েলি বিমানে প্রাণঘাতী হামলা, বেশ কয়েকজন হতাহত। ইহুদিবাদী ইসরায়েল ইয়েমেনের রাজধানী সানা এবং কৌশলগত পশ্চিমাঞ্চলীয় হুদাইদা প্রদেশে কয়েকটি বেসামরিক স্থাপনা লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে। এতে অন্তত 9 ব্যক্তি নিহত এবং 3 জন আহত হয়েছেন। ইয়েমেনের আল মাসিরাহ টেলিভিশন আজ বৃহস্পতিবার জানিয়েছে, রাজধানী সানার কাছে হাজিজ এবং দাহবান বিদ্যুৎ কেন্দ্র লক্ষ্য করে ইহুদিবাদী ইসরায়েলের বিমানগুলো বোমাবর্ষণ করছেন। এছাড়া হুদাইদা বন্দরে রাস ইসা তেল শোধনাগারে হামলা চালিয়েছে। এদিকে ইসরায়েলের বর্বর সামরিক বাহিনী এই বিমান হামলার কথা নিশ্চিত করে বিবৃতি দিয়েছেন। তারা বলেছে, ইয়েমেন থেকে দফায় দফায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার পর তারা বিমান হামলা চালিয়েছে। ইহুদিবাদী বাহিনী দাবি করছে, তারা যেখানে হামলা চালিয়েছে সেসব স্থাপনায় ইয়েমেনের সামরিক অভিযানের কাজে ব্যবহার করা হতো। ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে প্রতিক্রিয়া জানিয়ে আনসারুল্লাহ আন্দোলনের পলিট ব্যুরো সদস্য মোহাম্মদ আল বুখাইতি বলেছেন, ইসরায়েল মার্কিন বাহিনীর বেসামরিক স্থাপনার উপর হামলা চালাচ্ছে। এর মধ্য দিয়ে তাদের গণতন্ত্র ও মানবাধিকারের ভুয়া দাবি পরিষ্কার হয়ে গেছে। আজ সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স পেজে দেওয়া এক পোস্টে তিনি এই কথা বলেছেন। গাজাবাসীর সমর্থনে ইয়েমেনে ইসরায়েলের বিরুদ্ধে সামরিক অভিযান অব্যাহত রাখবে বলে তিনি অঙ্গীকার ব্যাখ্যা করেছেন। ফিলিস্তিন স্বীকৃতি ছাড়া ইসরায়েলের সাথে কোনো সম্পর্ক নয় বলছে সৌদি আরব। মধ্যপ্রাচ্যের রাজনীতিতে নতুন মাত্রা যোগ করতে সৌদি আরব তার অবস্থান কঠোরভাবে অনড় করেছে। ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার কোনো চুক্তির পূর্বশর্ত হিসেবে ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির দাবি জানিয়েছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। এই বিষয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন সম্প্রতি নিশ্চিত করেছেন। বৃহস্পতিবার সৌদি আরব ভিত্তিক গণমাধ্যম আল আরাবিয়া জানিয়েছে, ব্লিংকেন সৌদি আরবের এই কঠোর অবস্থানের কথা তুলে ধরেছেন। তিনি বলেছেন, প্রথমে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় যুদ্ধবিরতি আনতে হবে, এরপরে এই অঞ্চলে দীর্ঘমেয়াদী স্থিতিশীলতার প্রাধান্য দেওয়া জরুরি, যেখানে ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত থাকবে। তবে সৌদি আরব পরিষ্কার করে দিয়েছে যে ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি ছাড়া ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপন সম্ভব নয়। যুবরাজ মোহাম্মদ বিন সালমানের এই শর্ত মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ সম্পর্ক এবং কূটনীতিতে বড় প্রভাব ফেলতে পারে বলে বিশ্লেষকরা মনে করছেন। এর আগে 2017 সালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে আব্রাহাম আকার্ডস চুক্তির মাধ্যমে সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, মরক্কো, সুদানের সঙ্গে ইসরায়েলের কূটনৈতিক সম্পর্ক স্থপিত হয়। তবে সৌদি আরব শুরু থেকেই এই প্রক্রিয়া ফিলিস্তিন ইস্যুকে সামনে এনেছে। সৌদি আরবের রাষ্ট্রদূত প্রিন্সেস রিমা বিনতে বন্দর আল সৌদ সম্প্রতি ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে বলেছেন, ইসরায়েলের সঙ্গে সৌদির সম্পর্ক স্বাভাবিক করা অসম্ভব। এদিকে ট্রাম্প প্রশাসন ইতিমধ্যে মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিফেন উইটফকে সৌদি আরবে পাঠিয়েছেন। ধারণা করা হচ্ছে দ্বিতীয় দফায়ও ইসরায়েল সৌদি আরব সম্পর্ক স্বাভাবিক করার চুক্তি হতে পারে। তবে সৌদি আরবের দৃঢ় অবস্থান এবং ফিলিস্তিন ইস্যুতে তাদের শর্ত এই প্রক্রিয়াকে জটিল করে তুলতে পারে। মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি ভবিষ্যৎ নির্ভর করছে এই অঞ্চলের কূটনৈতিক এবং সামরিক স্থিতিশীলতার উপর। ফিলিস্তিন ইস্যুতে সৌদি আরবে এই দৃঢ়তা মধ্যপ্রাচ্যের নতুন সমীকরণ তৈরি করতে পারে।